হ্যাঁ জানি জানি মারব, এই ডায়লগটা চলবে। কিন্তু দেখবেন এত বড় বড় লিডার্সরা এখানে বসে আছেন, তারা যা যা ভাষণ দিলেন সেটাকে এক জায়গায় করে একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি। আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। আর সেই ডায়লগটা হলো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন, আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আই এম গোইং টু বি দেয়ার অলওয়েজ উইথ ইউ। মনে থাকবে তো ডায়লগটা? এক ছোবলে ছবি, এর থেকে কেউ পালাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বিজেপি। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি, বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলছেন, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। যারা আঙ্গুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙ্গুলগুলোকে চিহ্নিত করে সেই আঙ্গুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে পরে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে, কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না, সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। ইতিমধ্যেই গত 28 আগস্ট ছিল ছাত্র পরিষদের সৃষ্টি দিবস। কংগ্রেস পালন করল মহাজাতি সদনে, রাজ্যের শাসক দল তৃণমূল পালন করল রাজপথে।
মুখ্যমন্ত্রী এই অপরাধকে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন। তাই তিনি বললেন, এখন আর বদলা নয়, বদলে তিনি বিশ্বাস হারিয়েছেন। বরং বিরোধীদের বিরুদ্ধে জবাব দিতে হবে। উপমা হিসেবে তুলে ধরলেন রামকৃষ্ণদেব ও একটি গোখ্র সাপের কথোপকথন, যেখানে সাপটি রামকৃষ্ণদেবের আদেশে হিংসা ত্যাগ করে অহিংস হয়ে অত্যাচারিত হয়েছে মানুষের কাছে। রামকৃষ্ণদেব নাকি তাকে বলেন, ছোবল মারতে বারণ করেছি, ফোঁস করতে নয়। এই বার্তা দিয়ে দলের সমর্থকদের তিনি কি নির্দেশ দিলেন? দাঁড় কলিয়ে ইশারায় কাফি হ্যায়। আজ মমতা বলছেন গোখ্র সাপের মতো ফোঁস করতে। 21-এর নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী বলেছেন তিনি জাত গোখ্র। অবশ্য তৃণমূলের গোখ্র ফোঁস করবে কিংবা জাত গোখ্র মিঠুনের এক ছোবলে কি হবে সে অন্য প্রসঙ্গ। আমরা ফিরে যাব রামকৃষ্ণ প্রসঙ্গে। কিন্তু রামকৃষ্ণদেবের সঙ্গে কি গোখ্র সাপের কোনো কথা হয়েছিল? কোথায় হয়েছিল সেই কথোপকথন? সাপ দুধ খায় যেমন অবাস্তব, তেমনি সাপের কথা বলাও অবাস্তব। তাহলে বিষয়টা কি? প্রসঙ্গ যখন রামকৃষ্ণদেব, তখন যুক্তিবাদীরা প্রশ্ন তোলেন, রামকৃষ্ণদেবও কি ছিলেন নারী বিদ্বেষী? কি বলছেন রামকৃষ্ণ গবেষক সুনীত দে? সুনীত দের সঙ্গে একটি সাক্ষাৎকারটি নিয়েছেন দিগদর্শন চ্যানেলের সম্পাদক সুজিত চট্টোপাধ্যায়। নমস্কার সুনীতবাবু, আমি দিগদর্শন ইউটিউব চ্যানেলের তরফ থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা, ধন্যবাদ। বলুন সুনীতবাবু, আপনার আমরা যেটা পরিচয় আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে আপনি একজন লেখক, এবং আপনি নিজে বলেছেন যে আমি পেশাগত লেখক নই, লেখা ভালোবাসেন বলে আপনি লেখেন। এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে আপনি রামকৃষ্ণদেব সম্বন্ধে একটু গবেষণা করে একটি বই লিখেছেন, যা ইতিমধ্যে বাজারে খুব বিখ্যাত বই হয়ে গেছে আর কি, এবং অনেক মানুষের কাছেই বইটি পৌঁছে গেছে। আর বলতে পারেন। হ্যাঁ, এটা আমি দেখেছি, অনেকের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, যারা রামকৃষ্ণের অনুরাগী বা যারা যুক্তিবাদী উভয় পক্ষেই আপনার বই সংগ্রহ করেছেন। আমিও আপনার বই সংগ্রহ করেছি। আজকে আপনাকে ফোন করার আমার এই কারণ, সেটা হচ্ছে যে 28 তারিখে তৃণমূল ছাত্র পরিষদের একটা সভা ছিল, প্রতিষ্ঠা দিবসের সভা। এখানে মুখ্যমন্ত্রী নানান কিছু বিষয়ে বক্তব্য রেখেছেন, আরজি কর সম্বন্ধেও বক্তব্য রেখেছেন, এবং বিরোধীদের যে আক্রমণ চারিদিক থেকে হয়েছে, সাধারণ নাগরিক সমাজ কথা বাদ দিচ্ছি, বিশেষ করে উনি বিজেপির যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে বলেছেন যে আমি যখন প্রথম ক্ষমতায় আসি তখন আমি বলেছিলাম যে বদলা নয়, বদল চাই। কিন্তু এই আমার রাজনৈতিক রাজধর্ম পালনের কথাটা বিরোধীরা আমার দুর্বলতা হিসেবে নিয়েছে। এখন আমি বলবো ফোঁস করতে হবে। এবং এ প্রসঙ্গে তিনি বলেছেন সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেবের সঙ্গে নাকি একটি গোখ্র সাপের এ ব্যাপারে কথা হয়েছিল। গোখ্র সাপ রামকৃষ্ণদেবকে জানিয়েছিলেন যে আপনার কথায় আমি হিংসা তো ছেড়েছি, কিন্তু তাতে উল্টো ফল হচ্ছে, আমাকে ঢিল মেরে তারা আমাকে রক্তাক্ত করছে, জ্বালাতন করছে। তখন রামকৃষ্ণদেব নাকি সেই সাপকে বলেছিলেন যে তোমাকে তো আমি ছোবল মারতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। এটা উনি বলেছেন রামকৃষ্ণ দেবের সঙ্গে একটি সাপের কথোপকথন হিসেবে। কিন্তু আমরা যে ঘটনাটা জানি সেটা হচ্ছে শ্রীম লিখিত যে রামকৃষ্ণ কথামৃততে, তাতে একটি উপমা হিসেবে উনি এটা দিয়েছিলেন। একদমই তাই, একদমই তাই, দিয়েছিলেন। আরো একটু বিস্তারিত বলতে হলে আমি বলতে পারি সেটা। আমি বলছি, আপনি তো বলবেন। তার আগে যেটা বলেন যে সাপের প্রসঙ্গ যখন এলো, আমরা দেখছি যে ভারতের রাজনীতিতে এখন এই মুহূর্তে বাংলায় যেহেতু আমরা আছি, এখানে আমাদের মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের বলছেন ফোঁস করতে, গোখ্র সাপের মতন ফোঁস করতে। এর আগে 21-এর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী বলেছিলেন আমি জল ঢোড়া নই, এলেবেলে কোনো সাপ নই, আমি হচ্ছে একদম জাত গোখ্র। রাজনীতিতে দেখছি গোখ্র সাপের খুব প্রাধান্য এসে।
তো সেখানে দাঁড়িয়ে এই রামকৃষ্ণ দেবের সঙ্গে গোখরো সাপের যে কথোপকথন হয়েছে সেটা কোথায় হয়েছে, মানে আপনি যা গবেষণা করেছেন তাতে কোথায় পাচ্ছি আমরা যে দক্ষিণেশ্বরে হয়েছে না কাশীপুর উদ্যানবাটিতে হয়েছে, কোথায় সাপের সঙ্গে তার কথোপকথন হয়েছে, বিষয়টা যদি একটু বলেন। ব্যাপার হচ্ছে রামকৃষ্ণ দেবের সঙ্গে সাপের কথাবার্তা হয়েছে এরকম কথা তো কোথাও নেই, বা এরকম হতেও পারে না, এটা একটা অবাস্তব কথা হলো। উনি হয়তো মমতা ব্যানার্জি কথায় কথায় নানা রকম কথা বলেন, হ্যাঁ, উনি সেইভাবেই এই কথাটাও বলেছেন সাপের সঙ্গে। আসলে ব্যাপার হচ্ছে যে এই গল্পটি এটা তো রামকৃষ্ণের মানে আবিষ্কার করা কোনো কথা নয়, সেই হিতোপদেশের গল্প। হ্যাঁ, হিতোপদেশের গল্প, যেখানে একটি সাপ থাকতো মাঠের মধ্যে, মাঠে বাচ্চারা খেলাধুলো করতে পারতো না, নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে সেই সাপকে বলে যে তুই এরকম হিংসা বৃত্তি ছেড়ে দে, অহিংস হয়ে থাক, কেন এই সমস্ত বলে যায়। তারপর থেকে সেই সাপ ওখানে একবারে শান্তশিষ্ট হয়ে থাকতো। তারপরে বাচ্চারা কোন সময় ওকে দেখতে পেয়ে তাকে ইট পাটকেল ছুঁড়ে লাঠি পাটি দিয়ে মেরে রক্তাক্ত করে। তা আবার নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিল, তখন তাকে বলে যে কি ব্যাপার তোর এরকম অবস্থা হলো কেন? বললো যে প্রভু তুমিই তো বলেছিলে আমাকে অহিংস হয়ে থাকতে, হ্যাঁ, তা আমি সেই রকম ভাবে ছিলাম, আর দেখো বাচ্চারা আমাকে মারলো, মেরে আমার এই অবস্থা করেছে। তখন নারায়ণ বলছে যে আমি তো তোকে কামড়াতে বারণ করেছি, হ্যাঁ, দংশন করতে বারণ করেছি, তা বলে একটু ফোঁস করতে তো বারণ করিনি। এই হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে হিতোপদেশের গল্প, এ তো রামকৃষ্ণের আবিষ্কার করা কোনো গল্প নয়। আচ্ছা, এই গল্পটা মানে আমাদের নানান গল্প কাহিনী, পুরাণ সবেতে এর নানাভাবে ব্যবহার হয়েছে, এবং গ্রন্থ সাহিত্যেও তো এইটা পেয়েছি এই ঘটনা। হ্যাঁ আছে তো, এই গল্পটা ব্যাপকভাবে প্রচলিত গল্প। এটা রামকৃষ্ণদেব আবিষ্কার করেছে এই গল্প তা নয়, এই গল্প এই কাহিনী সবাই জানে, হিতোপদেশের গল্প হিসাবে সবাই জানে। আচ্ছা, রামকৃষ্ণর এক শিষ্য, তার নাম হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দ। সে নৌকা করে যাচ্ছিল, নিরঞ্জনানন্দ হচ্ছে বেশ সন্ধ্যা পালোয়ান গোছের, কুস্তি টুস্তিও শিখত, হ্যাঁ, কুস্তি টুস্তিও লোকতো। সেই নৌকো করে যাচ্ছে যখন, তখন নৌকোর মধ্যে দু চারজন আরোহী, তারা ওই দক্ষিণেশ্বরের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় বলে এই জানো এখানে একটা সাধু রয়েছে, সে এই করে ওই করে বলে রামকৃষ্ণর নামে কিছু মানে কটু কথা বলেছে। এবার নিরঞ্জনানন্দ, সে হচ্ছে রামকৃষ্ণের একান্ত ভক্ত, প্রধান পার্শ্বদের একজন। সে বলছে যে কি আমার গুরুদেবের নামে তোমরা এসব নিন্দা করছো, আমি নৌকো ডুবিয়ে সবাইকে একসঙ্গে মেরে ফেলবো বলে, সে তো সন্ধ্যা পালোয়ান গোছের চেহারা, সে নৌকা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে সে নৌকা এমন ঝাঁকানো শুরু করেছে যে নৌকো উল্টে যাওয়ার জোগাড়। হ্যাঁ, যাই হোক, তাকে তখন সবাই ধরে ধরে শান্ত করেছে, ভাই এরকম করিস না, এতগুলো লোক মরে যাবে তোর জন্য, কি করছিস হ্যানা ত্যানা এইসব বলে তাকে সামলিয়েছে। আচ্ছা, এবার নিরঞ্জনানন্দ, তখন নাম শুধু নিরঞ্জন, নিরঞ্জন তারপরে মন্দিরে চলে এসছে, দক্ষিণেশ্বর মন্দিরে। তা রামকৃষ্ণর কানে এই কথাটা উঠেছে যে নিরঞ্জন এইরকম কাণ্ড করছিল, নৌকো উল্টে একবারে কেলেঙ্কারি করছিল, সব লোককে মারছিল। তখন রামকৃষ্ণ তাকে বলে যে হ্যাঁ রে, তুই এরকম কাণ্ড করছিলিস, হ্যাঁ, তা তোকে ফোঁস করতে গেলি কেন, মানে তুই কামড়াতে যাচ্ছিস কেন, শুধু ফোঁস করলেই তো হতো। হ্যাঁ, এরকম একটা কথা বলেছে। আমার অতটা না বহু মনে নেই, কারণ এটা তো আমি মার্ক করে রাখিনি, আমার প্রয়োজন আছে এরকম ভাবে মার্ক করে রাখিনি। হ্যাঁ, যে কোন বই কোন সংস্করণ সেটা আমি ঠিক এক্ষুনি বলতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যে ওই নিরঞ্জন ওই যে মানে একজন ছোবল মেরে দিচ্ছিল, নৌকো উল্টে দিচ্ছিল, সবাইকে ডুবিয়ে দিচ্ছিল, ওইটাতে বারণ করে বললো যে একটু ফোর্স করবি, হ্যাঁ তোমরা গুরুদেবের নামে এসব বলছো হ্যানা ত্যানা বলে এটা এ করবি, কিন্তু একদম নৌকো উল্টে সব লোককে মেরে ফেলতে যাচ্ছিলিস, এটা তুই ভুল করছিলিস। আচ্ছা, এটা কি ঝুমর মানে মহেন্দ্রবাবুর লেখা যে রামকৃষ্ণ কথামৃত, ওই বইয়ের মধ্যেও তো এই গল্পটা স্থান পেয়েছে? তা আছে হয়তো, আমার ঠিক মনে নেই কোন বইটা আছে সেটা। আমি রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পেয়েছি গল্পটা, হতে পারে কথামৃতও আছে, হতে পারে। তাহলে সেটাই হয়তো মুখ্যমন্ত্রী তার স্মরণ একটু বিভ্রান্তির জন্য ওটা রামকৃষ্ণ এবং সাপের কথোপকথন হয়ে গেল। ও ছেড়ে দিন, উনি তো ওরকম নানা রকম বলেন।
তো সেইভাবেই ওই কথাটা এক জায়গা থেকে অন্যরকম মানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা তো একটা অন্য প্রসঙ্গ। এই প্রসঙ্গটার অবতারণ আমি এই জন্যই করলাম যে এখন এই আরজিকরের এই নৃশংস ঘটনাটা ঘটবার পর কলকাতা রাজ্য, ভারতবর্ষ, বিদেশে পর্যন্ত এটা কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। অবশ্যই অসংগঠিত মানুষ এভাবে যে সংগঠিত হতে পারেন, ভারতবর্ষের ওই অসহযোগ আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের ওই স্তরের পর এভাবে হয়তো কোনোদিন হয়নি। এখন আমাদের তো মনে পড়ে না। হ্যাঁ, এরকম ভাবে কোনোদিন হয়নি। এবং সবচেয়ে বড় যে জায়গাটা মানুষের মনে ধাক্কা লেগেছে, এটা রাস্তাঘাটে হতে পারে, কিন্তু এটা হয়েছে রাষ্ট্র ব্যবস্থার একটা ঘেরা টোপের মধ্যে। তাহলে কোথায় নিরাপত্তা? মানে রাষ্ট্র নিরাপত্তা দিতে অক্ষম। যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে অক্ষম হয়, সেটা কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকারই হোক, সেটা বড় কথা নয়। কিন্তু এই যদি অবস্থা হয়, তাহলে নির্বাচনে যে জিতিয়ে আনা হচ্ছে আমাদের অভিভাবক হিসেবে, আমার ব্যক্তিগতভাবে ওই শাসক দল শব্দটাতে ভীষণ আপত্তি আছে। শাসক দল নয়, তাদের আমরা অভিভাবক হিসেবে পাঠিয়েছি। ঠিক আছে, যদি সংবিধানের গণতন্ত্রের ধারা অনুযায়ী আমরা মনে করে থাকি, সেইখানে দাঁড়িয়ে রাষ্ট্রের ঘেরাটোপে, অর্থাৎ মায়ের কোলেতেই যদি সাপ এসে ছোবল মারে, তাহলে সে মায়ের যে মাতৃত্ব বোধ, সে জায়গাটা নিয়ে তো প্রশ্ন উঠে যায়। অবশ্যই উঠে যায়, উঠে গেছে। যার জন্য লোক এরকম রাস্তায় ঘাটে নেমেছে। রাস্তায় ঘাটে নেমেছে, আমরাও গেছি, আমরাও গিয়ে, আমি তো থাকি শ্যামবাজারেই থাকি। হ্যাঁ, আমি কলকাতায় শ্যামবাজারেই থাকি। 14 তারিখ রাত্রিরে আমরা সবাই গেছি শ্যামবাজারে। আজকে পর্যন্ত মিছিল চলছে। এই আজকেই আমি বাড়ি ফিরছি, যখন মোড় থেকে বাড়ি ফিরছি, যখন হেদুয়ার সামনে বাস এসে দাঁড়ালো, তারপরে আর বাস নড়লো না। এবং বাকি রাস্তাটা আমি হেঁটে হেঁটে এলাম, এবং রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে ওই একটা মিছিল যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে মিছিল যাচ্ছে। আজকেও মিছিল চলছে। এবং সুনীলবাবু, একটা অবাক করা ব্যাপার, অন্যান্য মিছিলে যখন বাসটা আটকে যায় মানুষ বিরক্ত হয়, কিন্তু এখন হচ্ছে না। এই ঘটনায় মানুষ কোনো বিরক্তি নেই, না, মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে। এটা উচিত বলছে। এমনকি যারা হয়তো বাসে আটকা পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত হেঁটে ফিরতে হচ্ছে যাদের, তারাও হয়তো ওই মিছিলের সামনে দাঁড়িয়ে দুবার হাত নেড়ে দিল যে উই ওয়ান্ট জাস্টিস বলে হাত নেড়ে দিয়ে যায়। আমরাও আছি, আমি দেখলাম, আজকে আমিও দেখলাম। ওই বাস থেকে আমরা তো নেমে হেঁটে হেঁটে এলাম, 2-4 জন মহিলা, তারা আবার ওই মিছিলের মধ্যেও গেল, গিয়ে তারাও আবার একটু হাত তুলে উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে তারাও বাড়ি চলে গেল। এখন ওই লোকে মেনে নিয়েছে একদম, যে হয় কি, রাস্তায় গাড়ি ফাড়ি আটকে গেলে লোকে বিরক্তই হয়। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কিছুটা মেনে নিয়েছে। আমার সাথে এই প্রসঙ্গে একটা মানে সাক্ষাৎকার আলোচনা হয়েছে যুক্তিবাদী সাধন বিশ্বাসের সঙ্গে। আচ্ছা, সাধন একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে কথাটা। সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিসের থেকেও বড় কথা হচ্ছে ফাইট ফর জাস্টিস। কেননা উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জাস্টিসটা চাই ঠিক কার কাছে? প্রশাসনের কাছে, আদালতের কাছে। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন ভারতবর্ষ জুড়ে এই ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। হয়তো হিসেব করে দেখলে আজকেও অনেক ঘটনা ঘটেছে। আজকেও কাগজ পড়ছি, আমি দেখছি। এবার যে ঘটনাগুলো পুলিশ প্রশাসন বা সংবাদ মাধ্যমে এসে পৌঁছচ্ছে, সেগুলো তো পৌঁছচ্ছে, যে খবরগুলো পৌঁছচ্ছে না, এটার সংখ্যাও তো অনেক। মানে যতগুলো পৌঁছয় তার ডাবল পৌঁছয় না। এবার আমার প্রশ্ন যেটা হচ্ছে, যে আমি কেন বললাম ফাইট ফর জাস্টিস, এই ফাইটটা কিন্তু প্রশাসন কি করবে না করবে, আদালত কি বিচার দেবে না দেবে, সেটা তো অন্য প্রসঙ্গ। এই ফাইটটা তো আমাদের নিজেদের সঙ্গেও একবার করা উচিত। কেন আমরা দেখতে পাচ্ছি যে যা মানে অপরাধ তত্ত্বের বিচারে যেটুকু সার্ভে আসছে, দেখা যাচ্ছে মেয়েরা নিরাপদ নয় তার নিজের ঘরেতেও। সেটাও একটা ঘটনা, সেখানেও সংখ্যাটা বিশাল। এবার দরকার যেটা, সেটা হচ্ছে একটা সামাজিক পরিবর্তন সবার আগে দরকার। এই সামাজিক পরিবর্তন আনাবার জন্য যে বৌদ্ধিক চেতনাটা দরকার,
তার যে সূক্ষ্মতাটা দরকার এই স্তরে পৌঁছতে গেলে পরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি জানি না আপনি একমত হবেন কিনা, সেটা হচ্ছে বিভিন্ন ধর্মীয় বিধান আমাদের সমাজকে যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখানে ছোট থেকে কিন্তু একটা পুরুষ সন্তান তার দৈহিক শক্তির জায়গা থেকে এটা মনেই করে নেয় যে নারী হচ্ছে আমাদের প্রধানত। একদম। এটা যেমন যারা শিক্ষার বাইরে তাদের মধ্যেও, আর যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদেরও একাংশের মধ্যে আরেক রকম ভাবে তাদের ভেতর কিন্তু এটা প্রভাব ফেলে। যে রামকৃষ্ণের কথা নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আপনার যে বইটি আপনি বার করেছেন সে বইটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ কিছু অজানা প্রসঙ্গ। বইটির প্রকাশনা হচ্ছে গিয়ে দে পাবলিশিং এর। সেখানেতেও আপনি বিভিন্ন মানে বক্তব্য রেখেছেন। বইটা বিশাল একটি বই। সে বইয়ের মধ্যে একটি অধ্যায় আপনার রয়েছে, সেই অধ্যায়টার আপনার নাম হচ্ছে নারীর প্রতি শ্রীরামকৃষ্ণ, পৃষ্ঠা নাম্বার 111। আচ্ছা, হ্যাঁ। এখান থেকে আপনি এই চ্যাপ্টারটা শুরু করেছেন, চ্যাপ্টারটা শেষ হয়েছে 125 পাতায়। এর মধ্যে আপনি অনেক জায়গাতেই বলেছেন যে রামকৃষ্ণ দেব নিজেই নারী সম্পর্কে একটা বিতৃষ্ণা তার ছিল। অবশ্যই। এবং সেখানে তার থেকেও বড় করে দেখতে গেলে রামকৃষ্ণের নারী সম্বন্ধে একটা প্রচন্ড ভীতি ছিল। ভীষণ রকমের ভীতি ছিল। আচ্ছা, ভীতি থাকাটাও আমি একটা নয় কারণ মেনে দিলাম, এটা ওয়ান টাইপ অফ ফোবিয়া। বিজ্ঞানের পরিভাষায় নানান রকম ফোবিয়া আছে, এটাও একটা ফোবিয়া। কিন্তু বিতৃষ্ণা শব্দটা আমি এই জন্য ব্যবহার করছি যে আপনি আপনার বইয়ের 116 নম্বর পাতায় লিখেছেন, কোট অ্যান্ড কোট, প্রেম ভক্তের প্রতি বলছেন যে কর্ম করতে হয়, তাও করতে হয় গুরুর আদেশ নিয়ে। আরেকটি বিষয় থেকে সাবধান করেছিলেন ঠাকুর, মেয়ে মানুষ। বলেছিলেন সাধকের অবস্থায় মেয়ে মানুষ কাল সাপ, রাক্ষসী, দাবানল, বাঘিনী এই সবই মানুষের প্রাণ হরণ করে। এটার জন্য আপনি প্রামাণ্য নথি হিসেবে বলেছেন শ্রীমদর্শন 14 খণ্ডের পৃষ্ঠা 225 নম্বর। একদম একদম। এই সম্পর্কে যদি একটু আমাদের বলেন। আর কিছু বলার নেই, ওখানেই সব বলে দেওয়া হয়েছে। ওনার মধ্যে একটা নারী সম্বন্ধে সাংঘাতিক ভীতি কাজ করত, এবং সেই ভীতিটাই এমন একটা পর্যায়ে যেত যে সেটাকে আমরা বলতে পারি যে একটা নারীর প্রতি অবমাননা। হ্যাঁ, নারীকে সবসময় পিছিয়ে দেওয়ার মতো কথাবার্তা। হ্যাঁ, এইরকম একটা জায়গায় চলে যেত ওনার কথাবার্তা। যেমন একজন মহিলাকে আমরা যদি তাকে যদি এইটা ভাবতে শেখাই যে ওরে বাবা এরা হচ্ছে কাল সাপ, হ্যাঁ, তার মানে কি মানুষটার তো সেই মহিলা সম্বন্ধে একটা মনের মধ্যে ভীতি তৈরি হয়ে গেল, বাবা এর থেকে সবসময় দূরে থাকতে হবে। হ্যাঁ, এদেরকে সবসময় সরিয়ে এড়িয়ে চলতে হবে, এদেরকে সামনে আনা যাবে না, এরা সামনে আসা মানে কিছু না কিছু অঘটন, এই সমস্ত নানা রকম একটা নারী বিদ্বেষ তৈরি করে দেব। একটা নারী ভীতি থেকেই একটা নারী বিদ্বেষের জন্ম তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসটা রামকৃষ্ণের ছিল। আপনি ওই 116 পৃষ্ঠায় পরের প্যারাগ্রাফে কথামৃতের 4th ভাগের 201 এবং 2 নম্বর পৃষ্ঠা থেকে তুলে দিয়ে লিখেছেন, কোট অ্যান্ড কোট, শ্রী রামকৃষ্ণ কেশবকে, কেশব মানে এখানে মনে হয় কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেনকে বলিতেছেন বাড়ির ভিতর অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে। কথামৃতের 2য় ভাগের পৃষ্ঠা নম্বর 78। একবার কথা প্রসঙ্গে বললেন, আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে বাড়ি ভয় ছিল, কারণ কাছে আসতে দিতাম না। এখন তবু মনকে অনেক করে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি, ভগবতীর অংশ। কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে কাছে বেশিক্ষণ বসতে দিই না। একটু পরে হয় বলি ঠাকুরদেবকে যাও, তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি। একদম। এই সবটাই হচ্ছে নারী ভীতি, এবং এই নারী ভীতিটাই মানে নারীকে পিছিয়ে
পিছিয়ে পড়ার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, এবং যাকে বলা যায় নারী বিদ্বেষ জন্ম নিচ্ছে এখান থেকে। আচ্ছা, এর প্রমাণ হিসেবে আপনি যেটা বললেন যে সাধারণ মানুষের মধ্যে তার একটা প্রতিক্রিয়া ঘটে, অবশ্যই আপনি স্বামী অবেদানন্দের একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যেমন শুনিয়াছি স্বামী চম্বুধানন্দের তৃতীয় ভাগের 1382 পৃষ্ঠা থেকে 1382তে তৃতীয় ভাগ বইটা ছাপা হয়েছিল সংস্করণ, তার 58 নম্বর পৃষ্ঠার উল্লেখ করে আপনি লিখেছেন, স্বামী অবেদানন্দ ভক্তদের বলেছেন, আমি ছেলেবেলাও মেয়েদের মুখের পানে কখনো দৃষ্টিপাত করতাম না, মেয়েদের সঙ্গে আলাপ করতে প্রবৃত্তি হয় না, সাধু সন্ন্যাসীদের মেয়েদের সঙ্গে মেলামেশা ঠিক নয়, বলা তো যায় না কখন কি হয়, আমেরিকাতেও মেয়েদের সঙ্গে মিশতাম না, মেয়ে মানুষ তো সবই সমান। একদম অবেদানন্দের মুখের কথা। তাহলে অবেদানন্দ তো তাহলে প্রকৃত যদি হন সম্বন্ধে এরকম, তাহলে সাধারণ মানুষ যারা রামকৃষ্ণ অনুরাগী তাদের মধ্যেও তো কেউ কেউ এইটা প্রভাবিত হতে পারেন। হতে পারে কি, ওনারাই তো বলছেন, রামকৃষ্ণদেব নিজে মুখে বলছেন যে সন্ন্যাসীর থেকে সংসারী শিখবে, সন্ন্যাসীর থেকে সংসারী শিখবে। তার মানে সন্ন্যাসী যে পথ দেখাবে সংসারীতে সেই পথে চলবে। এখন বলা যেতে, এখন তারা বলবে যে সব কিছু তো আর সংসারীর জন্য নয়, কিছু কিছু তো সাধুজনের জন্য সংরক্ষিত, হ্যাঁ এরকম তারা বলবে, কিন্তু হতে পারে সংরক্ষিত কিছু জিনিস সাধুজনের জন্য সংরক্ষিত হতে পারে, কিন্তু সাধুজন যে ব্যবহারটা করছেন, হ্যাঁ সংসারী তার থেকে তো এটা সে বুঝছে যে না এটা আমাদের দরকার নেই, এটা সাধুদের জন্য। কিন্তু সাধুদের জন্য মানে কি, মানে সেটা নিশ্চয়ই খুব উন্নত ব্যাপার, সেটা খুব উন্নত ব্যাপার, তা না হলে সাধুজন সেটা মেনে চলে কেন? তাহলে আমরা সরাসরি মানি বা না মানি, কিছুটা অন্তত তার থেকে মানি, কিছুটা অন্তত মানি, আর কিছুটা মানা মানেই তো আপনি নারী বিদ্বেষ আপনার মধ্যে ঢুকে পড়বেন। আপনি আরেকটা 120 নম্বর পৃষ্ঠায় আপনি স্বামী জ্ঞানাত্মানন্দের পূর্ণস্মৃতি বইয়ের পৃষ্ঠা নম্বর 91 উল্লেখ করে লিখেছেন, বিজ্ঞান মহারাজের প্রতি শ্রী রামকৃষ্ণের আদেশ ছিল, সোনার মেয়ে মানুষ যদি ভক্তিতে গড়াগড়িও দেয় তবুও তুমি তার দিকে কখনো ফিরে চেও না। এই জন্যই কি রামকৃষ্ণ মিশনেতে মহিলাদের আলাদা করে সংগঠন তৈরি করা হলো? সেটাই কারণ মহিলারা পুরুষ সন্ন্যাসীদের থেকে দূরে থাকবে, সেই জন্যই আলাদা করে আশ্রম তৈরি করা হলো মহিলাদের জন্য। ওই সাপের কথাতে আবার ফিরে আসি, আপনি 121 নম্বর তে লিখেছেন, স্বামী সদ্ভুতানন্দের প্রকাশিত স্বামী প্রেমানন্দ 128 পাতাতে একটা জায়গায় লিখেছেন, মহারাজ বলিলেন, বলিস কি, ঠাকুর আমাদের শিখিয়েছেন কোন মেয়ে ছেলের কাছে আলগা গায়ে অলস ভাবে কথাবার্তা কখনো বলতে নেই। মেয়েরা এলে তিনি বলতেন, এরা হলেন মা মনসার জাত, এদের বলতে হয় মা, লেজটি দেখিও মুখটি দেখিও না, এরা প্রবল মারলেই সর্বনাশ। এইসব আমরা ঠাকুরের কাছে শিখেছি, তোদেরও বলছি, তোরাও সতর্ক থাকবি। একদম ঠাকুরের মুখের কথা তার শিষ্যের মধ্যে দিয়ে আসছে আর কি, প্রেমানন্দ বলছে। হ্যাঁ, এগুলোর থেকে মানুষ কি শিখবে? আর এটা তো বই হিসাবে এই কথাগুলো লিখে ছেপে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, উল্লেখ করেছেন বইয়ের পৃষ্ঠা নম্বর আমার কাছে আছে, সে বই আমার কাছে আছে, আমার হাতে আছে বই। এক্ষুনি ছবি কি বলতে এই ফেসবুকে তার ছবি দিয়ে দেখতে চাইলে আমি এক্ষুনি ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, আমার কাছে বইও আছে। এই বইটা তো যে কেউ পড়তে পারে, গোটা সমাজের যে কেউ পড়তে পারে। হ্যাঁ, তারা যদি ভক্ত হয়, তারা যদি ভক্ত লোক হয়, তার মধ্যে তো নারী বিদ্বেষের বীজ ঢুকবে। আমার কাছে সেটাই বক্তব্য, যতই বলো না কেন যে এটা সন্ন্যাসীর জন্য সংরক্ষিত, এটা সকলের পালনীয় নয়, সে বললে হবে না। সবাই যখন জানছে, সমাজ যখন জানছে সমাজ হচ্ছে তোমাদের ভক্ত, তাহলে তোমরা যে পথে চলছো সমাজ কেন সেই পথে চলবে না? চলবেই তো, তোমরা যে পথে চলছো সমাজ তো সেই পথেই চলবে, কারণ তোমরা হচ্ছে সমাজের আদর্শ। আচ্ছা সুনীলবাবু, আমি একটা মানে রামকৃষ্ণ দেবের কথার সঙ্গে হিন্দু শাস্ত্রের একটা জায়গায় একটা অমিল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের 1/9-2-1-4 যে সূক্ত আছে,
তাতে বলা আছে লাঠি দিয়ে মেরে নারীকে দুর্বল করা উচিত, যাতে নিজের দেহ বা সম্পত্তির ওপর কোনো অধিকার না থাকে, এবং হিন্দু ধর্মে নারীর অবিবাহিত থাকাটাও নিষিদ্ধ। তার যদি হিন্দু, একটা তো হলো লাঠি দিয়ে মারা উচিত, সে তো মনুস্মৃতিতে হাজার একটা উল্লেখ আছে। এই যে হিন্দু ধর্মের নারীর অবিবাহিত থাকা নিষিদ্ধ, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিবেকানন্দের একবার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিবেকানন্দের মামার বাড়ি ছিল রামতনু বসলেমে, সিমলা স্ট্রিট, রামকৃষ্ণের বাড়ির ঠিক তার পাশের পাড়ায়। সেখানে যখন একদিন রামকৃষ্ণদেবের কাছে খবর গেল যে নরেন্দ্রনাথের জন্য মেয়ে দেখা চলছে, ওখানে পৌঁছে গিয়ে ওনাকে বিয়ে করতে বাধা দিলেন। মানে এটাও একটা কারণ যে না হলে বিবেকানন্দ বিয়ে করে সংসারী হতেন, হয়তো সন্ন্যাসী হতেন, কিন্তু এরকম ভাবে হয়তো সন্ন্যাস গ্রহণ নিতেন না, হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো বিয়ে করার কথা বলা হচ্ছে যে বিয়ে করতে হবে, কারণ স্বামী হচ্ছে তোমার অভিভাবক। তো সেখানে এবং আমরা ইসলামের প্রভুপাদের লেখার মধ্যেও পাচ্ছি যে অবিবাহিত নারী হচ্ছে অনাথ। একদম ঠিক। তাহলে এদিকে আবার রামকৃষ্ণদেব ব্যাপারে বারণ করছেন। তাহলে হিন্দু ধর্মের যে উপদেশ, তার সঙ্গে রামকৃষ্ণের উপদেশের, এই দুটো উপদেশের মধ্যে এই যে গরমিলটা, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, বিবেকানন্দর ক্ষেত্রেও সেই একই কথা বলা যায়। বিবেকানন্দ বলছেন যে আমার দুই ভাই, মানে দুই ভাই হতো মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ। তা ওনাদের সম্বন্ধে বলছি, ওরা যদি বিয়ে করে তাহলে আমি আর ওদের মুখের দিকে তাকাবো না। এ কথা আছে, বিবেকানন্দর কথা আছে, আমাদের ওই বইতে নেই, ওই বইতে এই প্রসঙ্গ আসেনি, নেই, কিন্তু বিবেকানন্দর কথা কিন্তু এটা, যে মহিন আর ভূপেন যদি বিয়ে করে তাহলে আমি আর ওদের মুখের দিকে তাকাবো না। আচ্ছা, এটা কি ওই ওনার যে বড় বোন আত্মহত্যা করেছিলেন বিবেকানন্দের বিবাহিত জীবনে, তার সেটাও কি একটা বিবাহের প্রতি একটা মানে কি বলে, তারও একটা এটা বলা যাবে না। আচ্ছা, এটা বলা যাবে না। হ্যাঁ, মন থেকে বানিয়ে বলা যাবে না। আমি একটা মানে ধারণার জন্য বলছি। না। আচ্ছা, আমরা এটা হিন্দু ধর্মের মধ্যে পাচ্ছি, ইসলাম ধর্মেও আমরা পাচ্ছি, খ্রিস্টান ধর্মেও আছে, নারীকে অবদমন করতে হবে। আবার এদিকে সামনে আসছে দুর্গাপুজো, এগুলো যারা ধর্মের অনুসারী বিশ্বাসী তারা বলবেন এগুলো ভুলভাল কথা, ওখানে আমরা দেবী হিসেবে, নারীকে মা হিসেবে, জগৎ জননী হিসেবে, ভারত মাতা হিসেবে দেখি, সেখানে এইসব কথা কোথা থেকে আসছে। আবার এর সঙ্গে একটা কথা যোগ করে দিচ্ছি, আবার দেখবেন ওই যে মহিলারা যারা এইসব কথা বলে যে হ্যাঁ এই তো আমরা মা কালীকে পুজো করছি, মা দুর্গাকে পুজো করছি, সবই তো মায়ের পুজো, হ্যানা তানা এইসব বলে, কিন্তু সেই মা কালীর সামনে দাঁড়িয়েই বা মা সরস্বতীর সামনে দাঁড়িয়েই সেই মহিলারাই কিন্তু বলে যে পুত্রং দেহি। হ্যাঁ, তারা কিন্তু পুত্রই চায়, কন্যা কেউ চায় না, কন্যাকে আমি কামনা করছি কেউ চায় না। হ্যাঁ, সেটা বলাই হয়, শতপুত্রের জননী হও। হ্যাঁ, শতপুত্রের জননী হও, পুত্রাং দেহি। এখন এখানে আবার কিছু পণ্ডিত ব্যক্তি আছেন যারা বলেন যে পুত্রাং কথাটার মানে হচ্ছে পুত্র কন্যা উভয়কেই, এই কথাটা একটা তোলে। আমি বললাম যে ভাই আমাদের গোটা পুরাণ শাস্ত্রে, আমি যদিও গোটা পুরাণ শাস্ত্র আমাদের পড়িনি, কোন মানুষের পক্ষে পড়া সম্ভব না, জানি যাই যেটুকু পড়েছি, এই পুত্রাণ শব্দের অর্থ পুত্র এবং কন্যা দুজনকেই মিন করা হয়েছে। আমি এরকম কোন একটা বাক্য পাইনি, আমি অন্তত পড়িনি যেখানে পুত্রাণ শব্দের অর্থ পুত্র এবং কন্যা উভয়কে উল্লেখ করা হয়েছে। আমি এরকম আমাদের যে কটা বই আমি পড়েছি আমি কোনো জায়গায় পাইনি। আপনারা যখন বলছেন যে পুত্রাণ মানে পুত্র এবং কন্যা দুজনকেই বোঝানো হচ্ছে, একটা বাক্য আমাদের পুরাণ শাস্ত্র থেকে, মানে পুরাণ বলতে আমি শাস্ত্র, সম্পূর্ণ শাস্ত্র, বেদ উপনিষদ সবের মধ্যে দিয়ে বলছি, যে একটা বাক্য বার করে দেখান যেখানে পুত্রাণ বলতে পুত্র এবং কন্যা উভয়কে উল্লেখ করা হয়েছে। সে কেউ বার করতে পারে না। আপনি আরেক জায়গায় লিখেছেন এবং আমিও সেটা জানি, সেটা হচ্ছে যে গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেও লেখা রয়েছে যে ব্রাহ্মণ শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে
সেটা হচ্ছে রাজ্য বিয়োজনের চ্যাপ্টারে, যে আমি আমার কাছে যদি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এসে যদি স্মরণ নেয়, আমি তাদের তো স্মরণ দেবই, তার সঙ্গে শূদ্র, বৈশ্য এবং নারী এইসব পাপজনীরাও যদি স্মরণে আসে তাদেরও আমি স্মরণে নেব। তাদেরও স্মরণ নেব। মানে এরা হচ্ছে পাপজনী, বাস, একদম এটাও গীতাতে উল্লেখ করা রয়েছে। একদম একদম আছে তো। আচ্ছা, এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোন মন্ত্রে মহিলাদের ওম শব্দ উচ্চারণ করা যাবে না, আচ্ছা, হ্যাঁ, মেয়েদের হুম ওম বলা যাবে না, সেখানে নমো নমো বলতে হবে। হুম হুম তো এই যে ধর্মীয় বাতাবরণ, আমি হিন্দু বলে বলছি না, অনেকে আপত্তি করতে পারেন এই অনুষ্ঠানটা শুনে, আমি সব ধর্মের কথাই বলছি। খ্রিস্টান ধর্মে ওল্ড টেস্টামেন্টেও আছে, নিউ টেস্টামেন্টেও আছে নারী সম্বন্ধে কি বলা হয়, এবং আমরা দেখেছি যে ভ্যাটিকান সবচেয়ে বড় পবিত্র স্থান যে খ্রিস্টানদের, এখানেও দেখতে পাচ্ছি বিশপরা কিভাবে ওখানকার সিস্টারদের সঙ্গে যৌন অত্যাচার করেছেন, করেছেন। হাদিসের মধ্যেও কিন্তু এরকম ধরনের কথা আছে যে স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা রয়ে যায় তাদের সদুপদেশ দাও, তাদের শিক্ষা বর্জন করো, তাতেও যদি না শোনে তাদের প্রদান করো, প্রহার করো, এই সমস্ত পড়েছি, এই সমস্ত হয়েছে। তাহলে এই সবকিছু মিলিয়ে ধর্মীয় অনুশাসনের মধ্যে যদি এইরকম ধরনের কথা থাকে, তাহলে পরে তো মানে খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে যে এই সামাজিক জায়গাটার পরিবর্তন করে নারী পুরুষকে সমান ভাবার মানসিকতা তৈরি হতে তো এগুলোই প্রধান বাধা। অবশ্যই অবশ্যই এগুলোই প্রধান বাধা। তাহলে আইন, প্রশাসন, এগুলো তো অনেক পরের কথা। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন কাগজের অনুষ্ঠানে আমরা দেখছি আইন, প্রশাসন এই নিয়ে কথা হচ্ছে, কিন্তু মূল শেকড়টা যেখানে লুকিয়ে আছে একদম এই জায়গাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছেন না, কেন ওটাতে হাত দিতে চাইছেন না কেউ। এটা একটা কি মনে হয়? হ্যাঁ, মূল জায়গায় কেউ হাত দিতে চাইবে না। হ্যাঁ, তাহলে মূল জায়গায় যদি হাত না দেয় তাহলে পরে তো এই সমাজ থেকে এই ধরনের সমস্যা নির্মূল হবে কিভাবে? সেটাই চিন্তা, কিভাবে হবে। আমরা চেষ্টা করছি একটু একটু করে, আমরা ওই জায়গাটাতেই আঘাত করার চেষ্টা করছি। এখন সেটা কবে হবে সে জানি না। আচ্ছা, এবার শেষ প্রশ্নে আপনার কাছে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে স্বামী শারদানন্দের একটা বই আছে, সেখানে রামকৃষ্ণদেবের তন্ত্র সাধন নিয়ে কথা আছে। আছে। তো তন্ত্র সাধনেতে স্বামী শারদানন্দের বইতে আমরা যেটা পাচ্ছি, সেখানটা আমি উল্লেখ করছি এই কারণে, প্রথম যখন এই ঘটনাটা ঘটে তার পরের দিন খবরের কাগজে, আমি নাম করেই বলছি, এই সময় পত্রিকার প্রথম পৃষ্ঠায় বেরিয়েছিল যে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়ছে যে মেয়েটির মৃত্যু হওয়ার পর তার ধর্ষণ হয়েছিল। হ্যাঁ, এরকম কথাও একটা হয়েছিল। হ্যাঁ, উত্তরপ্রদেশের আপনার নয়ডাতে একটা ঘটনা ঘটেছিল, সেখানে আমরা জানি সতপাল সিং এরকম ছিল, বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলার পর যৌনসঙ্গ করতো। আবার এখানে যে ধনঞ্জয়ের ফাঁসি হয়, ধনঞ্জয়ের বিরুদ্ধেও এই কথাটা উঠেছিল, মানে যেটাকে বিজ্ঞানের ভাষায় নেক্রোফেলিয়া বলে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ওই যে তন্ত্র সাধনা, এই তন্ত্র সাধনার মধ্যে যেটা অঘরীতন্ত্র, এখানে তো এই ধরনের নির্দেশ আছে যে মৃত নারীর সঙ্গে সঙ্গম করতে হবে এবং শবের ওপর বসে শব সাধনা করতে হবে, এবং তাই নয়, সেটা হচ্ছে যে মৃত মানুষের মাংস অমৃত ভেবে ভক্ষণ করতে হবে। এমনকি রামকৃষ্ণদেবকে তাই খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, এটাই বলছে ব্রাহ্মণী ভৈরবী তাকে খাইয়েছিলেন, এটা স্বামী শারদানন্দের বইতে, রামকৃষ্ণের বইতে আছে, একদম আছে। হ্যাঁ, তার মুখে ওই ওটাকে বলা হয়েছে কি নরমাংস না, মহামাংস। হ্যাঁ, মহামাংস এনে মুখে গুঁজে দেওয়া হয়। হ্যাঁ, আছে, একেবারে পরিষ্কার আছে। আচ্ছা, বিজ্ঞানে এটাকে বলছে ক্যানিবলিজম। ক্যানিবলিজম বলছে, তার কারণ হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপের যারা রেড ইন্ডিয়ান ছিল, সে ক্যারিবিয়ান দ্বীপের যারা এরা ছিলেন দ্রাবিড় ইন্ডিয়ান, তারা এই নরমাংস খেতেন। যে পর্যটকরা ওখানে গিয়ে আবিষ্কার করেন দ্বীপটা, তারা যেহেতু উচ্চারণ করতে পারতেন না সেই ক্যামিরিয়ান, সেখান থেকে কথাটা চলে এসেছিল ক্যানিভাল আর কি।
এই ক্যানিবালস অর্থাৎ এই যে মাংস, মৃত মানুষের মাংস ভক্ষণ করা বিভিন্ন উপজাতিদের মধ্যে ধর্মীয় প্রথা থেকে ভারতীয় তন্ত্রশাস্ত্রে চলে এলো এবং তার সঙ্গে মৃতদেহের সঙ্গে সঙ্গমের ব্যাপারটা চলে এলো। এটাকে যদি আমরা সামাজিক জায়গা থেকে নিউসেন্স হিসেবে দেখি, সেটা কিন্তু অঘরীরা কাশিতে বসবাস করেন ম্যাক্সিমাম, যেহেতু সেখানে কিন্তু লুকিয়ে চুরিয়ে আজকাল এগুলো হয়। এগুলোই কিন্তু প্রশাসন কোন রকম ভাবে এগুলোকে আটকানোর চেষ্টা করেছে বা এটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, এরকম কোনো খবর কিন্তু নেই। না, এরকম তো খবর নেই তো বটে। আচ্ছা, আমি বলছি, আমার সঙ্গে কাজ করতো হাইকোর্টে হ্যাঁ, একটি ছেলে, হ্যাঁ, তার বাড়ি অনেকদিন সে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, আর তার সঙ্গে কোনো যোগাযোগও নেই। এটা ওটা বীরভূম টিরভূম এরকম একটা কোনো একটা জায়গা, খুব খুব অজ পাড়াগায় তার বাড়ি, অত্যন্ত গ্রামে। হ্যাঁ, প্রত্যন্ত একটা গ্রামে। সে আমাকে বলেছিল যে, জানো সুনীতদা, আমাদের ওখানে কিছু সাধু সন্ন্যাসী আছে, কি তারা তন্ত্র মন্ত্র করে, শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করে এবং মরা পোড়ানোর সময় তারা সেই মৃতদেহ থেকে মাংস তুলে নিয়ে খায়, নিয়ে চলে যায়, গিয়ে খায়। আমাকে বলেছো, তুমি যদি দেখতে চাও আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাবো। এই অভিযোগ তো আমাদের এতেও শোনা যাচ্ছে, কি বলে শাক্তপীঠ হিসেবে যেটা বলা হয় তারাপীঠ, তারাপীঠের শ্মশানে হতে পারে, শোনা যাচ্ছে যে সেখানে এগুলো হয় আর কি। তাহলে হ্যাঁ, তারাপীঠ গেছিলাম ওই কি কৌশিকী, হ্যাঁ কৌশিকী পূর্ণিমা, কৌশিকী পূর্ণিমা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ওই দিন গেছিলাম ওই তারাপীঠে। ওরে বাবা, সে শ্মশান জুড়ে সে কি মহাযজ্ঞ, ওরে বাবা, সারা রাত ধরে। আমি খুব উপভোগ করেছি, পুরো জিনিসটাকে খুব ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু সে যা মানুষের যা পাগলামও দেখলাম, বাপরে বাপ, সে সাংঘাতিক ব্যাপার। ওইসবই চলছে, সব এই নানান তন্ত্র মন্ত্র হেনা টানা এইসব চলছে। একদিকে ধর্মীয় তন্ত্রমন্ত্র, আরেকদিকে হচ্ছে ধর্মীয় যারা গুরুজি নেতাজি, যাদের ঘটনা আমরা পাচ্ছি, অনেকে এখন জেলেতেও আছে। এবং এই প্রসঙ্গে বলি, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবসায়ী আদানি আম্বানির মতনই বড় ব্যবসায়ী রামদেব বাবা, নাম করেই বলছি, এই রামদেব বাবা মুম্বাইতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানেতে উনি বক্তব্য রেখেছেন যে মহিলাদের শাড়িতে সুন্দর দেখায়। সেইখানে অমৃতা ফডনবিস ছিলেন, তিনি হচ্ছেন মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী। আর ছিলেন এখনকার যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রীকান্ত শিন্ডে, তার ছেলে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। তাদের সঙ্গে একটা আলোচনায় বসে রামদেব বলছেন, মেয়েদের শাড়িতেও সুন্দর লাগে দেখতে, সালোয়ার কামিজেও সুন্দর লাগে দেখতে, তবে আমার দৃষ্টিতে মহিলারা কিছু না পরলেও সুন্দর লাগে দেখতে। সেই সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্র বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীলম বোর। তিনি তখনই কিন্তু এটা নিন্দা করেছিলেন এবং রাজ্য মহিলা কমিশন বাবার বিরুদ্ধে নোটিশ জারি করেছিলেন। কমিশনের প্রধান সাকি মেহুয়াল বলেছিলেন, বাবার উচিত গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া। এটা পরে অবশ্য রামদেব ক্ষমা চেয়েছিলেন, সেটা পরে পরে ক্ষমা চেয়েতে নেবে। হ্যাঁ, কিন্তু ও চেয়ে নেবে, দেখবে সবাই খেপে যাচ্ছে, বাবা দরকার কি সবাইকে খেলা, চ্যাপ্টার এন্ড করো, চ্যাপ্টারটাকে মিটিয়ে ফেলো, ব্যাস হয়ে গেল, এই হলো। কিন্তু কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি তার বিরুদ্ধে। যাবে না। তাহলে এইভাবে যদি পরিমণ্ডল, সামাজিক পরিবেশটা যদি এইরকম ভাবে দূষিত থেকে থাকে, তাহলে কিভাবে এটা সম্ভব, নারী পুরুষের এই সাম্যতা আনার জায়গাটা? খুব কঠিন, এই লড়াই করে যেতে হবে এবং করতে করতে কবে গিয়ে মানে এর পরিবর্তন ঘটবে আমরা জানি না, আমরা আমাদের এই জীবনে দেখতে পাবো কিনা সন্দেহ। তবে আমাদের কাজ আমাদের করে যেতে হবে। ভবিষ্যৎ জানবে যে কি হবে না হবে, আশা তো রাখতেই হবে, আমাদের ওই আশাটুকু করে যেতে হবে। কিন্তু আবার তো এরকম একটা প্রবাদ আছে, আশায় মরে চাষা। মরে চাষা, তাই আমরা চাষা, আমরা মরবো, আমরা ওই আশা করতে করতেই মরবো। হ্যাঁ, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে করে যে আমরা ঠিকই রাস্তায় যাচ্ছিলাম, তাহলে তারা আমাদের এই এটা তুলে নিয়ে এগোবে, পতাকাটা তুলে নিয়ে এগোবে।
তবে এটার কিন্তু সত্যি একটা পজিটিভ দিক হলো যে এই অসংগঠিত মানুষ এই প্রশ্নে যে সংগঠিত হচ্ছেন, এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটু টলিয়ে দিয়েছে তাদের। অবশ্যই টলিয়ে মানে রীতিমতো টলিয়ে দিয়েছে। আজকের যে খবরের কাগজ এই সময় পত্রিকাতে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সারা দেশে রাজনৈতিক নেতারা বিভিন্ন ভাবে 543 জন এইবারকার লোকসভার যে সংসদ, তার মধ্যে 151 জন সাংসদ যারা জনগণের নির্বাচিত সাংসদ, তারা 151 জন নারী নির্যাতনের মামলায় আছেন জড়িয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এর মধ্যে বিজেপির আছে 54 জন, কংগ্রেসের 23 জন, তেলুগু দেশম পার্টির 17 জন, পশ্চিমবঙ্গে আছেন 25 জন, অন্ধ্রপ্রদেশে 21 জন, ওড়িশায় 11 জন। তো এই যে অবস্থা, এটা কিন্তু ওই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বলে একটা সংগঠন, তাদের এই সমীক্ষা এটা উঠে এসেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিনিধি, অথচ তারাই এইভাবে জড়িত, তার সঙ্গে ধর্মীয় অনুশাসন, এত কিছুর মধ্যেও এই জনগণের এখন এই যে একাট্টা হওয়াটা, এই যে রাজনৈতিক নেতারা মুখে স্বীকার না করলেও তারা কিন্তু বুঝতে পারছেন যে এবার সেই মুজিবের কথা মতো যে দাবাইয়া রাখতে পারবা না। এটা অভূতপূর্ব হয়েছে এই জায়গাটা। কিন্তু এইটার শেকড়টাও কিন্তু এই যারা আন্দোলনে আছেন তাদের এই শেকড়টা নিয়েও তো ভাবা উচিত যে এই মূল শেকড়টা কিভাবে আমরা করব। কতটা হবে জানি না, আপনিও যে জায়গায় আমিও সেই জায়গায়। তবে আজকের আলোচনাটা এই জন্যই করার ব্যাপার ছিল যে রামকৃষ্ণদেব এখানেতে এসেছেন সাবজেক্ট হিসেবে নয়, রামকৃষ্ণদেবের এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে গিয়ে আরজিকরের ঘটনা নিয়ে আজকে যে পরিবেশের মধ্যে আমরা আছি সেইটা নিয়ে একটুখানি আমরা একটা বিশ্লেষণ করলাম আমাদের মতন। বাকি দায়িত্ব থাকুক দর্শকদের জন্য, বিবেচনা করবেন তারাই। অবশ্যই। খুব ভালো লাগলো দাদা। আগামী দিনে এরকম ধরনের কিছু অনুষ্ঠান থাকলে নিশ্চয়ই আপনাকে পাবো। অবশ্যই, আমি সবসময় হাজির। আচ্ছা, নমস্কার। আজকের মতো শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।